নমস্কার, সীমান্ত বার্তা আপনাদেরকে স্বাগত জানাই। আমি টিনা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পরও অব্যাহত রয়েছে কয়লা ব্যবসায়ীর কয়লা ব্যবসা। নতুন পদ্ধতিতে মেঘালয় থেকে কয়লা ব্যবসা চলছে। করিমগঞ্জ ট্রাফিক বিভাগের টোল গেটে নিয়মিত তল্লাশি করে ট্রাক থেকে জব্দ করা হয় কয়লা। ট্রাকের নম্বরটি হলো AS01FC6688। করিমগঞ্জ পৌরসভা কেলেঙ্কারি নিয়ে এবার বড় ধরনের তোপ দাগালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আজ সাংবাদিক সম্মেলন আয়োজন করে সরাসরি মন্তব্য করেন, শাসক দলের আমলে করিমগঞ্জ পৌরসভায় একের পর এক কেলেঙ্কারি সংঘটিত হয়েছে, যা শাসক দলের কাছে বড় বিষয় নয়। তাদের ভাব দেখলে মনে হয় না কোনো কেলেঙ্কারি হয়েছে। বিধায়ক কমলাক্ষ দে কি বললেন তা আপনারা শুনে নিন। বন্ধুগণ, আমার অবাক লাগে একটা জিনিস দেখে যে ইললিগাল বস্তু জিনিসকে কিভাবে লিগালাইজ করা যায় সেটা বিজেপি অফিসে আমরা দেখতে পারলাম। আপনি যদি কেলেঙ্কারিতে কোনো যুক্ত থাকেন, আপনি যদি মিউনিসিপ্যালিটির কোনো কেলেঙ্কারিতে যুক্ত থাকেন, আপনি যদি চুরি করে থাকেন, তাহলে একদম সোজা অ্যাড্রেস এক জায়গায়, সেখানে যদি চলে যান যদি, তাহলে আপনাদের সম্পূর্ণ আপনাদেরকে সেফগার্ড দেওয়া হয়। সেটা আমরা দেখতে পারলাম। মিশন বাবুর মতো বরিষ্ঠ নেতা ওনারা বলছেন যে না, সেটা আমাদের রেসপন্সিবিলিটি নয়। মিউনিসিপ্যালিটি হচ্ছে গিয়ে লোকাল সেলফ গভর্নমেন্ট, ডিরেক্টলি সেখানে জনপ্রতিনিধিরা জড়িত। সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেকের সিগনেচারের পাওয়ার থাকে। ওনারা বলছেন যে না, সেটা আমাদের দায়িত্ব নয়। 2 নম্বর কথা হচ্ছে কি, আপনাদের সরকার মিউনিসিপ্যালিটি যেদিন শেষ হলো এরপর দিন থেকেই এক্সিকিউটিভ অফিসার দেওয়া হলো আপনাদের সরকার। সেই সময় আপনারা বলছেন যে আমাদের দায়িত্ব নয়। কি অদ্ভুত ব্যাপার। অর্থাৎ চুরি করুন, কেলেঙ্কারি করুন, কি জন্য
মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা দুর্নীতি করছে ওদেরকে শেল্টার দেওয়া হচ্ছে, সেটা আপনারা বুঝতে পারছেন যে সেই শেল্টারের কারণটা কি। কারণ আমরা তথ্য দেখিয়েছি। আমি ব্যক্তিগতভাবে আমার মন বলে দিলাম যে না ও চুর, সে চুর, বা ও চুরি করেছে, সেটা ব্যক্তিগতভাবে আমরা বলিনি, আমরা তথ্য দিয়ে বলেছি। এবং গত প্রেসমিট যখন দেখতে পারলাম, একটা প্রেসমিটের একটা পয়েন্টও ওনারা সেই তথ্যকে খণ্ডন করেননি। ওনারা বলছেন যে আমাদের কি দায়িত্ব, তাহলে আপনারা ছেড়ে দিন। আপনাদের ডিজিপি অফিস কি তার জন্য রাখা আছে যে চুরি করলে আপনাকে সার্টিফিকেট দেবেন যে না চুরি করা হয়নি, সে ভালো মানুষ? তা আমাদের এরকম নেই যে সার্টিফিকেট এখানে ভাড়া পাওয়া যায়, সার্টিফিকেটের জন্য যোগাযোগ করুন ডিজিপি অফিস, সেটা হতে পারে না। মানে দুঃখ হয়, লজ্জা হয় ওনাদের এই মানসিকতা দেখে। করিমগঞ্জের বিজেপির যে এই অবস্থা হবে, বর্তমান যে পরিস্থিতি, সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা যদি আমার তথ্যগুলো আমরা দিয়ে থাকি, সেই তথ্যগুলো অফিসিয়াল তথ্য, এবং সেই মর্মে 21 তারিখ টেন্ডার কল করা হয় এবং 21 থেকে 26 অবধি সময়সীমা দেওয়া হয়। 20 তারিখ আপনারা দেখুন কি অদ্ভুত ব্যাপার, 20 তারিখ মিটিং করা হলো, 21 তারিখ টেন্ডার কল করা হলো। কীভাবে ফিটিং চলছে, কানেকশনটা দেখুন কি কানেকশন। তারপর যেগুলো তথ্য আপনাদেরকে দেবো, আপনারা বলবেন যে করিমগঞ্জের ইতিহাসে এইরকম 2 নম্বরই এইরকম কেলেঙ্কারি করার সাহস আজ পর্যন্ত কেউ করেনি। একমাত্র বিজেপি যদি আপনারা থাকেন, বিজেপি যদি করে থাকেন তাহলে আপনারা কেলেঙ্কারি করতে পারেন, কারণ সরকার তো আছে। আমরা ছেড়ে কথা বলছি না, তাই বলছি যে 21 থেকে 26 অবধি সময়সীমা দেওয়া হলো এবং সেখানে বলা হলো যে 1 মাসের ভিতরে সেই মেটেরিয়ালসগুলো দিতে হবে। অনেকগুলো মেটেরিয়ালস, সেই মেটেরিয়ালগুলো দিতে হবে এবং কোন পেপারে ইয়ে করা হলো, অ্যাডভার্টাইজমেন্ট করা হলো। চ্যালেঞ্জার বার্তা, অনেক নামি দামি পেপার, আমরা সবাই জানি চ্যালেঞ্জার বার্তা, এবং উইকলি পেপার। 21 থেকে 26 অবধি সময়সীমা দেওয়া হলো এবং সেই পেপারটা পাবলিশ হলো আপনার 25 তারিখ পাবলিশ হলো। বিশেষ করে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পারবো যে টেন্ডার কল করা হলো এবং 25/3/2020 মানে সেটা পাবলিশ হলো। এবং আমরা দেখতে পারলাম যে আবু তাহের খানের নামে 55 লক্ষ টাকার চেক এখানে ইয়ে করা হলো। বিশেষ করে 55 লক্ষ টাকা ডিসবার্স করা হলো তাকে 2টা চেকের মাধ্যমে, এবং সেখানে বলা হলো 1 মাসের ভিতরে সেই জিনিসগুলো দিতে হবে। জিনিস তো বাদ দিন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, মিশন বাবুরা লম্বা কথা বলছে, বিজেপি নেতারা লম্বা কথা বলছে। আজকে একটা জিনিস দেখিয়ে দিন আপনারা, শেষফুল আমাদের করিমগঞ্জের মানুষের টাকা, আমাদের ট্যাক্সের টাকা কিভাবে আত্মসাৎ করা হলো। সেই আবু তাহের খানের নামে চেক 13 দিনের মাথায়, 1 মাসের ভিতরে ইয়ে করতে হবে, সাবমিট দিতে হবে। 13 দিনের মাথায় 55 লক্ষ টাকা পেমেন্ট করা হলো। কোন ব্যাংক থেকে করা হলো, কার নেতৃত্বে করা হলো, সেগুলো তথ্য আমাদের মধ্যে আছে, আমাদের কাছে আছে। একটা করে এপিসোড একটা করে ইয়ে হবে। তুমি যতটুকু কইরা এখন পর্যন্ত আমরা বের করবো যে অ্যাক্সিস ব্যাংকে কবে হয়েছিল, কি হয়েছিল। সেকেন্ডলি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে গাড়িটা গত 2 দিন আগে মারুতি সার্ভিসিং সেন্টারে একটা গাড়ি দিয়েছিল স্বচ্ছ ভারতে, একটা মারুতি ভ্যান লাইক দ্যাট, এরকম একটা গার্বেজ ক্লিয়ারেন্স একটা গাড়ি দিয়েছিল। তো ওনারা দেখে সেই গাড়িটা নিশ্চয়ই সেটা সার্ভিসিং করবেন। তো ওনারা যখন সার্চ করলেন, যখন যে মিউনিসিপ্যালিটির গাড়ি কত নম্বর গাড়ি সার্চ করলেন যখন, তখন দেখা গেল সেই গাড়ি কিন্তু মিউনিসিপ্যালিটির গাড়ি নয়, সেই গাড়ি আবু তাহের খানের নামের গাড়ি। অর্থাৎ মিউনিসিপ্যালিটির গাড়ি চলছে, আবু তাহের খানের নামে গাড়ি চলছে। এবং সেই গাড়ি একটা মিউনিসিপ্যালিটিতে কত টাকা দেওয়া হয়েছিল, টিপারের জন্য রেজলিউশন নেওয়া হয়েছিল, দেওয়া হলো কি, সেখানে দেওয়া হলো একটা মারুতি ভ্যান, একটা ছোট একটা গাড়ি একটা দেওয়া হলো। তো ব্যাপারটা হচ্ছে কি, এই যে কেলেঙ্কারি, এছাড়া আপনারা প্রজেক্ট চ্যুতির ব্যাপারে আপনারা জানেন যে 28,37,837 টাকা। তো বিশেষ করে অর্ডার হয়েছিল, এখানে একটা জিনিস আমাকে ক্লিয়ার করতে, এগুলো গাড়ি আছে
আসেনি। কোনো গাড়ি আসেনি এবং এখন পর্যন্ত আমাদের জানার মতো কোনো গাড়ি আসেনি। কিন্তু একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আবু তাহের খানের নামে একটা গাড়ি, সেখানে মিউনিসিপ্যালিটি লেখা, সেখানে স্বচ্ছ ভারত লেখা, সেখানে সেই গাড়ি করিমগঞ্জ মিউনিসিপ্যালিটিতে চলছে, আবার সেই গাড়ি আবার যাচ্ছে সার্ভিসিং করার জন্য। সার্ভিসিং করার পরে সবাই যখন যাচ্ছে, সার্ভিসিং যখন হচ্ছে তখন যখন অনলাইনে যখন সার্চ করা হলো, তখন দেখা গেল যে সেই গাড়ি আবু তাহের খানের নামে গাড়ি, মানে মিউনিসিপ্যালিটির গাড়ি আবু তাহের খান, মিউনিসিপ্যালিটির গাড়ি মালিক আবু তাহের খান। এই হচ্ছে কি ব্যাপার। সার্ভিসিং করিয়ে দিছে না, সার্ভিসিং করা হয়নি এবং সেই গাড়িটা রিটার্ন পাঠানো হলো। এই হচ্ছে কি গাড়ির নাম্বারটা মনে হচ্ছে। এই নাম্বারে আবু তাহের তথ্য সবগুলো আপনাদের কাছে আছে, আপনারা সেটা আপনারা নিয়ে এটা নেবেন। মেন করে আমার কথা আছে। বিশেষ করে প্রজেক্ট জ্যোতির 28,37,837 টাকা। তো 21 তারিখ ওয়ার্ক অর্ডার হয়েছিল 204টা পোল, অর্থাৎ বেনিফিশিয়ারি লিস্ট আছে। সেই লিস্টটা বলা হয়েছিল এনক্লোজ বেনিফিশিয়ারি লিস্ট, এবং সেখানে যদি আপনার দেখা যায় যদি, তাহলে 29/2/2020 পেমেন্ট করা হয়েছে, চেক নাম্বার 781। আমার কথা হচ্ছে কি যে আজকের দিনে যে যদি বেনিফিশিয়ারি লিস্ট দেওয়া হলো 204টা, এই 28 লক্ষ টাকা কার বাড়ির সামনে লাগানো হলো, কে 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 সেটা উপকৃত হলো। আমি বিজেপি নেতাদের কাছে অনুরোধ করছি যে আপনারা দেখিয়ে দিন, না হলে চুরের সঙ্গে যে আপনারা কথাবার্তা বলছেন, আপনার তো সেম স্ট্যাটাস হয়ে যাবে। তাই আমি বলছি যে একটা লোকাল স্টেট গভর্নমেন্ট, সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এক্সিকিউটিভ অফিসার থাকার পর আপনারা বিজেপি অফিসে বসে আপনারা বলছেন যে আমাদের তো দায়িত্ব নেই। সেটা কার দায়িত্ব? দায়িত্ব কার? আপনাদের বিজেপি অফিসে সার্টিফিকেট দেওয়ার জন্য দায়িত্ব, চুরির সার্টিফিকেট পাওয়া যায় বিজেপি অফিসে, সেটাই হচ্ছে গিয়ে বর্তমানের অবস্থা। অতএব আমরা সেই কথাগুলো আমরা ইতিমধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বিজেপি নেতাদেরকে বলছি যে আপনারা সেই কথাবার্তাগুলো আপনারা অফিসিয়ালি খণ্ডন করুন, আপনারা দেখে নিন, এবং সামনে বিধানসভা আমরা ছেড়ে কথা বলবো না, এবং তার জন্য বিধানসভায় আমার বিধানসভা 20 তারিখ থেকে বিধানসভা যে কথাগুলো উত্থাপন করব, এবং আমরা আজকের দিনে সেটাই বলতে চাই যে নিশ্চয়ই জেলা প্রশাসনকে আমরা জানিয়েছি, দেখা যাক কী হয়। না হলে কিন্তু অনেক রাস্তা খোলা, তাই বিজেপি নেতাদের আজকে অকর্মণ্যতার জন্য, বিজেপি নেতাদের মানসিকতার জন্য আজকে কী করবে যে না টাকা মিলেনি, টাকা 2,000 মিলেনি, 5,000 টাকা মিলেনি, সেই তো কীভাবে ভাগ বটরা হয়েছে, কাদের প্যাকেটে কত টাকা গিয়েছে, কে সেখানে টাকা পেয়েছে, তার জন্য তো সার্টিফিকেট কী জন্য? আজকে তো একটা রেসপন্সিবিলিটি আছে। আমি সার্টিফিকেট দিচ্ছি, আমি আপনার নামে সার্টিফিকেট দিচ্ছি, নিশ্চয়ই আমার কোনো একটা স্বার্থ আছে, নাহলে কেন সার্টিফিকেট দেয়? নাহলে সার্টিফিকেট দেওয়ার কথা নেই। সার্টিফিকেট কেন দেওয়া হচ্ছে সেটা তো আমরা বুঝি। অতএব বিগত দিনেও সেই দুর্নীতির বিরুদ্ধে কথাবার্তা বলেছি, সামনের দিনে বলবো, ছেড়ে কথা বলবো না। তার জন্য যে জায়গায় যেতে হবে, এই ইস্যু নিয়ে যে জায়গায় যেতে হবে, আমরা সেই জায়গায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত। কিন্তু আমরা এখন আমাদের বিশ্বাস যে আমাদের জেলা প্রশাসন তরফ থেকে বা আমরা বিধানসভায় উত্থাপন করবো জিনিসটা, নিশ্চয়ই যে সেই সরকারের তরফ থেকে সেইগুলো নিশ্চয়ই পজিটিভ উত্তর নিশ্চয়ই পাওয়া যাবে। যদি পজিটিভ উত্তর পাওয়া না যায়, যদি তার জন্য যে করণীয় দরকার আমরা সেই জিনিসটা করতে প্রস্তুত আছি। এ যেন ভারতের জন্য গৌরবের বিষয়, কেননা 21 বছর পর 21 বছরই বিশ্বসুন্দরী খেতাব অর্জন করলেন ভারতের মহিলা হারনাজ সান্ধু। ইসরায়েলের ইলাতে অনুষ্ঠেয় বিশ্বসুন্দরী 70তম অডিশনে ভারতের সম্মান বাড়িয়ে দিলেন হারনাজ। ব্যক্তিত্ব, সৌন্দর্য ও প্রশ্নোত্তর পর্বে বিচারকদের মন খুশি করে বিশ্বসুন্দরী খেতাব অর্জন করতে সক্ষম হন। উল্লেখ্য, 1994 সনে সুস্মিতা সেন, 2000 সালে লারা দত্তের ভারতীয় আরেক মহিলা বিশ্বসুন্দরী খেতাব অর্জন করেন। এদিকে ভারতীয় মহিলা বিশ্বসুন্দরী খেতাব অর্জন করায় করিমগঞ্জে খুশির জোয়ার বইছে। করিমগঞ্জে বিশিষ্ট ব্যক্তিত্ব ছন্দা রায় সিং সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করেন। প্রতিক্রিয়া বলতে গেলে প্রথমেই আমার হার্টিয়েস্ট কংগ্রেচুলেশন টু হার। আমাদের ভারতের জন্য অনেক গৌরবের বিষয়। হারনাজ সিন্ধু 21 বছর পর আমাদের ভারতের জন্য খেতাব নিয়ে এসেছে। আমি বিশেষ করে
মহিলাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে মহিলারা স্বাবলম্বী হওয়া খুবই জরুরি, এবং এই খেতাব আনার জন্য আমি ওনাকে অনেক ধন্যবাদ দেই। এবং আমি এইটা সবাইকে বলতে চাই যে অনেকটা স্টেজ থাকে, প্রতিটা স্টেজ সবাই সব স্টেজ পায় না, কিন্তু যে যে স্টেজেই থাকে ওইখানে যাতে সবাই নিজের নিজের দায়িত্ব এবং কর্তব্য পালন করতে পারে এবং মহিলারা এগিয়ে যেতে পারে, সেটাই আমি চাই। আমি বিশেষ করে আমার ভারতীয় জনতা পার্টির রাজ্যিক সম্পাদিকা হিসাবে আমি এটা বলতে চাই, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মহিলা সবলীকরণের জন্য অনেক চেষ্টা করছেন এবং অনেক উদ্যোগ হাতে নিয়েছেন। এবং আমার রাজ্যিক মহিলা মোর্চার প্রেসিডেন্ট মাননীয়া আঙ্গুরলতা ডেকা মহাশয়া, উনিও অনেক চেষ্টা করে যাচ্ছেন, এবং আমরা সবাই মিলে এটাই চাই আমাদের ভারতবর্ষের মহিলারা আরো এগিয়ে যাক। ভারতকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে 1994 সনে সুস্মিতা সেন এবং 2000 সনে লালা দত্তের পর এবার তৃতীয় মহিলা বিশ্বসুন্দরী খেতাব অর্জন করেন। তিনি হলেন চণ্ডীগড়ের হারনাস সান্ধু। তো আপনি এই যে হারনাস সান্ধু বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হলেন, এ নিয়ে আপনি একজন মহিলা হয়ে কি বলবেন? আমি এই কথাটাই বারবার বলবো যে মহিলা হয়ে আমি অনেক গর্বিত, এবং আমি আবারও অভিনন্দন জানাই, কারণ মহিলারা এগিয়ে যাওয়া মানে একটা দেশ এগিয়ে যাওয়া। মহিলা যত স্বাবলম্বী হয় দেশের উন্নতিও ততটাই হয়। সেই জন্য আমরা তো আরো ভারতবাসী, আমরা ভারতবাসী মেয়েদেরকে মাতৃরূপে দেখি। তাই আমি এটাই বলবো যে খুবই ভালো লেগেছে, এবং আমি নিজে মহিলা হিসাবে অনেক গর্ব অনুভব করছি। আর আমরা ভারতবাসী সকল এবং মহিলারা সবাই গর্বিত, এবং সকলের পক্ষ থেকে আমি ওনাকে অভিনন্দন জ্ঞাপন করছি। ভারত সংস্কৃতির উর্বর ক্ষেত্র বলে আমরা জানি। তো বর্তমানে ভারতের ঐক্য সংস্কৃতি রক্ষার্থে যে হারনাস সান্ধু যেভাবে আগ বাড়িয়ে এলেন, এ নিয়ে ঐক্য সংস্কৃতি নিয়ে আপনি কতটা ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? দেখেন, ফলপ্রসূ তো হবেই। প্রত্যেকটা কাজের একটা পজিটিভ দিক থাকে, তাই আমি বলবো যে ফলপ্রসূ তো হবে। আর ঐক্য সংস্কৃতি শুধু একজনের দায়িত্ব নয়, সমগ্র দেশের, সমগ্র ভারতবাসীর, আমি ভারতবাসী হিসাবে বলবো সমগ্র ভারতবাসীর প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য। কোনো একজন সেই ঐক্য এবং সংস্কৃতি রক্ষা করতে পারবে না, বা কোনো এক সরকার পারবে না। এটা প্রত্যেক মানুষের কর্তব্য, এবং প্রত্যেকেই এই ঐক্য সংস্কৃতি রক্ষার জন্য কাজ করে যাওয়াটা উচিত। আমি সেটাই বলবো। যারা ফ্যাশন দুনিয়ায় কাজ করছে তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? আমি সেটাই বার্তা দেব যে ফ্যাশন দুনিয়ায় যে ফ্যাশন দুনিয়ায় আছে ওরা ওদের কাজগুলা ভালো করে করে যাক, এবং অন্যান্য ফ্যাশন দুনিয়া ছেড়েও যারা যে কাজে আছে, মহিলারা বিশেষ করে, তারা নিজের কাজটাকে সুন্দরভাবে করুক, এবং কর্মটাকে যদি আগে নিয়ে যেতে পারে, পরিচিতি নিজে থেকেই এসে যাবে। আর সবার জন্য এটাই বলবো, সব মহিলারা এগিয়ে আসুন এবং আমাদের ভারতবর্ষকে সুন্দর করে গঠন করুন, আর ঐক্য এবং সংস্কৃতি রক্ষাতে আপনারাও সাহায্য করুন। ধন্যবাদ। স্বাধীনতার আপসহীন পরাক্রমী যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর রহস্যভেদ করতে কেন্দ্রকে নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্ট। নেতাজি জীবিত না মৃত, আদালতের জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন নেতাজির আদর্শে অনুপ্রাণিত এক ব্যক্তি। 8 সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। করিমগঞ্জের এক বিশিষ্ট ব্যক্তিত্ব গোপাল চন্দ্র পাল সাংবাদিকদের কাছে এভাবে ব্যক্ত করেন যে এটা একটা বাঙালিদের একটা আবেগ প্রণয় বিষয়। নেতাজি সুভাষচন্দ্র বসু
ওনার জন্মদিন পালন হয়, অথচ মৃত্যুর রহস্য কিনারা কুল কিনারা করতে পারেনি। যার জন্য আজকে যে হাইকোর্টে যে আদেশ দেওয়া হয়েছে সেটা যদি মান্যতা দিয়ে কেন্দ্রীয় সরকারে যদি এটা উদ্ঘাটনের চেষ্টা করা হয়, তাহলে বাঙালির যে একজন যে ছিলেন উনি কিভাবে তার মৃত্যু হলো, কিভাবে হলো এবং কারা কারা মৃত্যুর জন্য এর বাধাপ্রাপ্ত হয়েছিল এবং তাকে মৃত্যু করার জন্য যে সকল মানুষরা উপস্থিত করেছিল ইনডাইরেক্টলি, তাদেরকেও বের করা সহজ হবে। আমরা তো বলি নেতাজির মৃত্যু হয়নি, কিন্তু একটা মানুষের একটা নিয়ম আছে যে জন্মিলে মৃত্যু হবেই, জন্ম হলে তার মৃত্যু হতে হবে, কিন্তু এটাকে সারপ্রাইজ করে রেখে দেওয়া হয়েছে আগের সরকারে। আমি চাই বর্তমান সরকারে ইমিডিয়েটলি যাতে তার মৃত্যুর রহস্য কিনারাটা বের করা হোক, এবং এই বের করতে গিয়ে যদি এতে দেখা যায় নিজের মানুষও এর মধ্যে যদি যুক্ত থাকে, তাকেও শাস্তি দেওয়া হোক, এবং প্রতিটি দেশের কাছে একটা আন্তরিক বার্তা পাঠানো হোক যে নেতাজি সুভাষচন্দ্র কতদিন পর্যন্ত জীবিত ছিলেন, কবে মারা গিয়েছিলেন। এটা বাঙালিদের একটা কি বলবো, এটা গর্বের বিষয়। তা আমি চাইছি, আমি নাগরিক হিসাবে আমার ইচ্ছা যে নেতাজি সুভাষচন্দ্রর মৃত্যুর রহস্যটা যেভাবেই হোক এটা বের করা হোক, এবং এই রহস্যটা উন্মোচন যতদিন পর্যন্ত হচ্ছে না ততদিন যেন আমরা ধোঁয়াশার মধ্যে থেকে যাব। এই বল ইতিহাসের পাতায় লেখা ছিল যে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন, কিন্তু কেন্দ্রে যে কলকাতা হাইকোর্ট একটা জনস্বার্থ মামলার ভিত্তিতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাহলে এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরেছি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জ জেলায় প্রথম ভারত সেরা স্বনামধন্য চিকিৎসা বিশেষজ্ঞরা এখন রোগী দেখবেন আপনার শহরে। করিমগঞ্জে এখন নিয়মিত ভিজিট করবেন হায়দ্রাবাদের কিওর প্লাস ক্লিনিক্সের নামজাদা ডাক্তাররা। বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় স্পেশালিস্ট ডাক্তারদের দেখাতে দেশের নানা প্রান্তে ছুটতে হয়, তবে এখন থেকে এসব ডাক সাইটের ডাক্তাররা প্রতি সপ্তাহে রোগী দেখতে আসবেন করিমগঞ্জে। শ্রীমা মেডিকোস, এখানে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের শনিবার রোগী দেখবেন ডক্টর কে সুধীর রেড্ডি, MBBS, এইমস, MS অর্থ, এইমস, অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। এখানে রোগী দেখবেন ডক্টর সুরেশ বাবু পি, MBBS, MD, DM, নিউরোলজি। এবং এখানে রোগী দেখবেন ডক্টর বসন্ত কুমার, MS, DNB, ভাস্কুলার সার্জন। এখানে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে শনিবার রোগী দেখবেন ডক্টর কিশোরারিকা, MBBS, MD, জেনারেল মেডিসিন, নেফ্রোলজিস্ট। এখানে রোগী দেখবেন ডক্টর ধীরাজ আগরওয়াল, MD, গ্যাস্ট্রোএন্টারোলজি। এখানে রোগী দেখবেন ডক্টর সুরেশ কুমার S, MBBS, MS, MCH, গ্যাস্ট্রোএন্টারোলজি। এবং এখানে রোগী দেখবেন ডক্টর H বীরেশ, MBBS, MS, ইউরোলজিস্ট। এখানে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহের শনিবার রোগী দেখবেন ডক্টর শঙ্কর রেড্ডি, MBBS, DNB, সার্জিক্যাল অনকোলজিস্ট। এখানে রোগী দেখবেন ডক্টর ধনঞ্জয় রাও গিঞ্জুপাল্লি, MS, MCH, নিউরোসার্জারি, নিউরোসার্জন। এবং এখানে রোগী দেখবেন ডক্টর আবুল আজিজ, MBBS, MS, ENT। এখানে ডিসেম্বর মাসের চতুর্থ সপ্তাহে রোগী দেখবেন ডক্টর শ্রীবেনু ইথা, MD, DM, গ্যাস্ট্রোএন্টারোলজি। এবং এখানে রোগী দেখবেন ডক্টর হেমন্ত কে, MBBS, FRCS, কার্ডিওলজি। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 9169166907। কিওর প্লাস ক্লিনিক্স, শ্রীমা সেবা প্রতিষ্ঠান, হাসপাতাল রোড, করিমগঞ্জ।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শ্রীমা সেবা প্রতিষ্ঠান, কিওর প্লাস ক্লিনিক্স, হসপিটাল রোড, করিমগঞ্জ। এখানে প্রতি শনিবার সন্ধ্যা হতে রোগী দেখবেন ডক্টর কিন্নর দাস, MBBS, MD, ডার্মাটোলজি, শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ফেলোশিপ ইন অ্যাস্থেটিক মেডিসিন, ট্রেন্ড ইন হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি, মুম্বাই। বালিছড়া এডিসি ভিলেজে তালা ঝুলিয়ে ভিলেজ সচিব সহ DRSকে তারা বন্দী করে রাখে এলাকাবাসী। কালাছড়া ব্লকের অন্তর্গত একমাত্র এডিসি ভিলেজ এটি। ভিলেজটির নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, তাই ভিলেজ চেয়ারম্যান নেই, ভিলেজ সচিবটি ভিলেজের সবকিছু। গত 15 আগস্ট মাসে স্থানীয় একটি ক্লাবে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে ভিলেজ থেকে 15,000 টাকা দেওয়ার বাজেট থাকলে আজও মিলেনি। বালিছড়ায় শুকনো মৌসুমে তীব্র জল সংকট দেখা দেয়, কিন্তু জলের উৎস নির্মাণ ও সংস্কারের কোনো উদ্যোগ নেই ভিলেজ সচিবের। তাছাড়া দুর্গাপূজার সময় কাজ দেওয়া হলেও বড়দিনের আগে কেন গ্রামের মানুষকে কাজ দেওয়া হলো না? মূলত এ সমস্ত দাবিতে ভিলেজ সচিবকে তালাবন্দি করে রাখা হয়। পরে অবশ্য লিখিত আশ্বাস পেয়ে এলাকাবাসী তাদের মুক্ত করে। ত্রিপুরা থেকে বিমল চন্দ্রের প্রতিবেদন। আর এটা নিয়ে স্যার আমরা অনেক করছি, এই চেকটা স্যাংশনও হয়েছে। এই স্কিমটা স্যাংশন হওয়ার পরে ওই টাকাটা তারা রিলিজ করেন। একবার বলে তারা সাবজোনালে যাও, সাবজোনালেও আমরা 2-3 বার গেছি স্যার, এটার কোনো গুড রেজাল্ট পাইছি না। আর আবার এই পঞ্চায়েত অফিসার যেটি দাবি হচ্ছেন দুঃখের সাথে বলতে হয়, আমাদের কালাছড়া দ্বীপ ব্লকের মধ্যে শুধু একটি এডিসি ভিলেজ, সেটি হচ্ছে আমাদের বালিছড়া এডিসি ভিলেজ। এবং এখানে আমরা মিশ্র জাতি বসবাস করি। এখানে আমাদের মুসলিম, হিন্দু, খ্রিস্টান নিয়ে বসবাস করি। এবং আমাদের মেন আজকে যে উদ্দেশ্য যেটি হচ্ছে আমাদের দুঃখের সাথে করতে হয়, যেটি হচ্ছে আমরা প্রত্যেকটি বছরে আমাদের স্বাধীনতা দিবস পালন করার উপলক্ষে আমরা একটি ফুটবল নকআউট টুর্নামেন্ট সেটি আমরা রিলিজ করি আমাদের BYCর তরফের থেকে। এবং সেটি আমরা দিয়েছি অনেকটা আমাদের বিল পাওয়ার জন্য। সেখানে যেটি আমরা ইউজ করেছি টাকা, যেটি এক্সপেন্ডিচার সেটি করার পরে আজ পর্যন্ত চেক ইস্যু হওয়ার পরে সেটি অনেক দিন ধরে টানাটানি হচ্ছে। সেক্রেটারি বলছে এটি কালাছড়া আরডি ব্লক দিবেন, আরডি ব্লক বলছেন উনি সাবজোনালের জেডিও দিবেন, সেটি বলে অনেক দিন টানাটানি হচ্ছে, সেটিও হচ্ছে না। এবং আরেকটি দ্বিতীয় দাবি হচ্ছেন আমাদের প্রত্যেকটি বছরের আমাদের খ্রিস্টান এখানে বসবাস বেশি আসি। আমাদের সবচেয়ে বড় উৎসব সেটি হচ্ছে আমাদের ক্রিসমাস, বড়দিন বলি। সেই জন্য আমাদের প্রত্যেকটি বছর আমাদের কাজকর্ম করার জন্য আমাদের খ্রিস্টানের এই যে কী বলবো গির্জা পাঠ এবং রাস্তা সেটি আমরা জঙ্গল টঙ্গল দিয়ে আমরা সাজাই। সেই জন্য আমরা এবার যেভাবে আমাদের রিপোর্ট পেয়েছি সেই ধরনের কোনো ধরনের ফান্ড পাবো না। এবং আমাদের এখানে আমাদের বালিছড়া এডিসি ভিলেজের মধ্যে যেটি কুয়া রয়েছে সেটিও মধ্যে কোনো ধরনের কাজ হচ্ছে না। সেটি শুধুর মধ্যে কাজ কিছুটা হওয়ার পরে সেটি ব্লক হয়ে গেছে। আমাদের এডিসি ভিলেজ বালিছড়ার মধ্যে সবচেয়ে আমাদের বড় সমস্যা হচ্ছেন পানীয় জল। সেটি আমরা অনেকবারও মিউনিসিপ্যালের মধ্যে আমরা লিখিত দিয়েছি প্রেয়ার, এবং কালাছড়া ব্লকের মধ্যেও সেটি ওরা ভালো করে জানেন, কিন্তু আমরা জানি না। এরপর আমাদের এখানে স্ট্রিট লাইটের মধ্যেও সারা আসামের সাথে সংহতি রেখে করিমগঞ্জ জেলার লস্কর বাজারে আমসুক ঐতিহাসিক শিক্ষা সচেতনতা সভা। সোমবার সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার করিমগঞ্জ জেলা আমসুর অন্তর্গত PSD ঘোড়ামারা আঞ্চলিক আমসুর উদ্যোগে লস্কর বাজার চৌমাথা প্রাঙ্গণে ঘরে ঘরে শিক্ষা তেতিয়া রক্ষা এই মিশনকে সামনে রেখে শিক্ষা নিয়ে এক সজাগতা সভার আয়োজন করা হয়। সভার প্রারম্ভে সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয় এবং উপস্থিত অতিথিবৃন্দকে আসামি গামছা দিয়ে সংবর্ধনা জানানো হয়। সবার দ্বিতীয়াংশে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষা সচেতনতা নিয়ে বিভিন্ন আলোচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো 18 বছরের নিচের কোনো শিশু দিয়ে কোনো লোক কাজ করাতে পারবেন না এবং পড়া বন্ধ করিয়ে কোনো অভিভাবক শিশুদেরকে রোজগারে পাঠাতে পারবেন না। এতে যদি আমসুর চক্ষু দৃষ্টি হয় তাহলে আমসু উক্ত বিষয় নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবে এবং কঠোর পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। ওই দিনের মহোৎসবে উপস্থিত ছিলেন জেলা আমসুর সভাপতি মৌলানা আসাদ উদ্দিন লস্কর, সম্পাদক ইকবাল হোসেন সহ অন্যান্যরা।
দাঁড়িয়ে এ ধরনের সমস্যা নিয়ে আন্দোলন করে কিভাবে সমাজকে সুষ্ঠু সমাজ রূপে গড়ে তোলা যায় সেই ব্যাপারে ওরা স্টেপ নেয়, এরা এগিয়ে আসে। কিন্তু এখানকার স্থানীয় জনগণরা, বিজ্ঞ মানুষেরা যারা রয়েছেন, বয়স্ক মানুষেরা যারা রয়েছেন, অভিভাবকরা রয়েছেন, যে ছাত্র আজকে 12-13 বছর বয়সের ছাত্ররা, ওরা কেউ না কেউ কোনো দোকানে কর্মচারী করছে, কেউ খেতে কাজ করছে, স্কুল বন্ধ করে। আমার প্রশ্ন, সেই অভিভাবকরা কোথায়? আজকে এই 12-13 বছরের বাচ্চারা যখন কাজ করবে, সে কর্মচারী করবে, নিজে রোজগার দিয়ে ওই ছেলেটা বিকালবেলা গিয়ে একটা মানুষের যারা অধিকার আছে, তার শিক্ষার অধিকার একটা শিশুর, এই তারা ধ্বংস করার মূল্যে তুমি বাবা, তোমার পরিবার এবং যে তোমার খাজো দিবে, যার কারণে এই প্রত্যেকটা অন্তরে স্কুলে বাজারে তোমার আমার দায়িত্ব। স্কুলে মাস্টার এখানে যাওয়া লাগবে, গভর্নমেন্টে এমন সিস্টেম করিয়ে আনের যে 15 মিনিটে স্কুলে যাওয়া লাগবে, 2-5 মিনিট স্কুলে পড়াই লাগবে। স্যারে আরো একটা কথা বলছি যে আমরা মনে করি প্রাইভেট স্কুলে না জানি কিতা, আপনারা আমি কোনো বই আমার প্রতি আপনারা দেখো কা, আই এম ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, গ্রাম্য ভাষা কয় লেংলা, আমি লেংলা। এর বাদেও আমি হায়ার সেকেন্ডারি পাস করছি, বিএ পাস করছি, MA পড়িয়ার, এড পাস করছি, DLED পাস করছি। আমার মতো ওরা বেটাই আরো পয়সা চাইতে লাগি, আরো পয়সা চাইতে লাগি। আমি যদি 2 বার হায়দ্রাবাদ থেকে ছুটি এনে যাইতে পারি, তুমি গাউট করে এক্সাই করতে না, গাউট এক্সাই করতে না। আমি তো বয়াবার পড়েছি, বয়াবার ওটা গাউট স্কুলে পড়েছি, বাগবাড়ি স্কুলে আটকে গেছি। আমি বিয়েবার DLED বার টেস্ট পাস করে মাস্টার ডিগ্রি পড়িতে পারি। তোমার তো ভাব দুজনের যোগ্যতা আছে, তুমি তো নাই পড়তে পারতে না, খেলে পড়তে পারতে না, খেলে সবাই করে যাইতে মত লাইয়া আস্তে দিন রান্না হতে সবাই মোবাইল দিয়া। যার কারণে আপনার কাছে আমি বাইরে থেকে আমন্ত্রিত হিসেবে যদি আমার মূল ভ্রান্তি এই কথাগুলি, আপনারা সজাগ হইন, সচেতন হইন, বাচ্চারা স্কুলে দেন, কারণ গভর্নমেন্টের সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। আপনার বাচ্চারা ড্রেস দেয়, আপনার বাচ্চারা গালি দেয়, একটা স্কুলে রেশিও মিলে টিচারদের, রেশিও মিলে মাস্টারদের, সব কিছু দেয়। কেন এর মধ্যে প্রাইভেট স্কুলে দিকা? আমি একটা প্রাইভেট স্কুলের মালিক, আমি সরকারি স্কুলের মাস্টার, আমি একটা প্রাইভেট স্কুল 2013 ইংরেজিতে আরম্ভ করা মালিক হই। আর আমারে বলে বলে কালীগঞ্জ 14খান স্কুল খুলেছে, এই রাইজিং স্টার স্কুল একমাত্র কালীগঞ্জ শিক্ষা বিকাশ বাদে বাকি যা স্কুল আছে আমারে ডিপেন্ড করিয়া খুলেছে। লেগুলা একটা স্কুল চালাইতে পারে, আমি পারতাম না। আমি নিজে কৃতজ্ঞ মনে করি যে আমার উপরে নির্ভর করিয়া কালীগঞ্জ 14খান স্কুল খুলতে পারছো। ওটা লাগিয়া আপনারা আর যদি কোনোদিন নাই, অন্তত ওকে দেখতাম মূল জিনিসটা, বুড়া মারার মানুষ সজাগ সচেতন হয়েছে, শিক্ষার প্রতি মানুষের দরদ আইছে। যার কারণে আমার বিনম্র অনুরোধ প্রত্যেক মানুষের কাছে, আপনারা শিক্ষার প্রতি নজর দেন, শিক্ষার প্রতি দরদি হন। শিক্ষা জাতির মেরুদণ্ড, উন্নয়নের মানদণ্ড, শিক্ষায় যাতে গতি আমাদের ত্বরান্বিত করে দিতে পারে। তাই আপনার আমি আমার এই ছোট্ট মুখে অনেক বেশি বড় বড় কথা বলে ফেলেছি, নিজ গুণে আমাকে ক্ষমা করবেন, এই বলে আমি আপনাদের সম্মুখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় আসাম, জয় ভারত, জয় আমসু। বারাণসীর গঙ্গার ঘাটে 4 বার গিয়েছেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের প্রতিনিধি তথা কালাইন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সুখেন্দু কর। সোমবার বারাণসীর ঘাটে তিনি সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানাতে গিয়ে বলেন, তিনি 1984 সালে একবার, 1990 সালে আরেকবার, এরপর 1996 সাল এবং সবশেষে এবার 2021 সালে গিয়েছেন। এতবারের মধ্যে সবচেয়ে বেশি ভালো এবার লেগেছে ওনার। তিনি গর্বের সাথে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শাসনকালে গঙ্গাঘাটকে পরিষ্কার করা হয়েছে, তাই বারবার গঙ্গার জলে স্নান করার ইচ্ছা করে ওনার। এদিনে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন। 1984 में पहले आया, 1990 में आया, 1996 में आया, अभी 2021 में आया। अच्छा, आप इधर क्या फर्क दिख रहा है पहले से? फर्क देखिए, फर्क बहुत है। पहले तो इतना गंदगी था, इतना फूल वगैरह एकदम सर छत में था, इतना बह के आता है, मरा वाला कोई चीज आता है तो उसी का कारण से हम लोग इधर उठा के लाना पड़ता था। लेकिन इस बार आके देखा एकदम साफ सुथरा है, कोई गंदगी नहीं है, पानी इतना अच्छा है, पीने के लिए कोई दिक्कत नहीं है, कोई पीने के लिए कोई ये नहीं होता है जो
क्या पिएगा ना नहीं पिएगा, लेकिन आराम से पी सकता है। ऐसा पानी हो गया, ऐसा हालत हो गया। ये एकमात्र कारण है हमारा मोदी जी। भारत का जो शान है, देश विदेश का जो शान है मोदी जी, मोदी जी का कारण से ये बनारस एकदम स्वर्ग बन गया। मोदी जी का आने के बाद में ये गंगा जी एकदम सुनार गंगा नदी हो गया, बनारस सुनार बनारस हो गया। अभी बहुत अच्छा दिखाई दे रहा है। मन करता है जो दिन में 10 बार स्नान करो, ऐसे स्नान करने में लिए कोई दिक्कत नहीं होता है। ये ऐसा पड़ा के रख दिया। घाट इतना 84 घाट है, 84 घाट एकदम सफा सुथरा है, कोई दिक्कत नहीं है किसी का। आराम से आता है, आराम से जाता है, कोई झगड़ा कोई विवाद कुछ नहीं है। पहले तो गला मारता है, धक्का मारता है, कोई शासन नहीं था। अभी पूरा शासन है, पुलिस भी चारों तरफ में है। आदमी का मन में भी सोच आ गया जो ये हमारा पवित्र स्थान है, उसमें कोई झगड़ा नहीं करना है, आराम से हम लोग तीर्थ करके जाना है। सब आदमी आराम से तीर्थ करके जा रहा है। ডিসি কলেজের ছাত্রছাত্রীরা এবিভিপির নেতৃত্বে কলেজে এক প্রতিবাদী কার্যসূচি হাতে নেয়। গত 24 নভেম্বর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গুরুচরণ কলেজ শাখার পক্ষ থেকে কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে অধ্যক্ষের কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। সেই স্মারকপত্রে বিদ্যার্থী পরিষদ কলেজের ছাত্র সংসদ, নির্বাচন, পানীয় জলের সমস্যা, ল্যাবরেটরির বিভিন্ন সমস্যা ইত্যাদি সমস্যাগুলো সমাধানের জন্য 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দেয়। কিন্তু 1 মাস অতিক্রান্ত হওয়ার পরও কলেজ কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গুরুচরণ কলেজ শাখা কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে অধ্যক্ষের কক্ষের সম্মুখে প্রতিবাদ আন্দোলন আরম্ভ করে। আন্দোলন চলার কিছু সময়ে বিদ্যার্থী পরিষদ জিন্দাবাদ, হামারে মাঙ্গে পুরি করো, ভারত মাতা কি জয়, ছাত্র একতা জিন্দাবাদ ইত্যাদি স্লোগানে কলেজ চত্বর মুখরিত হয়ে ওঠে। আন্দোলন যখন পুরোদমে চলছে সেই অবস্থায় কলেজ অধ্যক্ষ কলেজে আসেন এবং আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার জন্য আহ্বান করেন। তারপর বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের সঙ্গে অধ্যক্ষের আলোচনা হয় এবং এই সমস্যাগুলোর অতি দ্রুত সমাধানের জন্য কলেজ অধ্যক্ষ আশ্বাস দেন। তারপর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গুরুচরণ কলেজ শাখার পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয়কে আবারও একটি স্মারকপত্র দেওয়া হয় এবং এই স্মারকপত্রে উল্লেখ করা হয় আগামী 2 দিনের মধ্যে যদি সমস্যাগুলো সমাধানের জন্য কলেজ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয় আন্দোলনে নামবে বিদ্যার্থী পরিষদ। নমস্কার, আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ গুরুচরণ কলেজ শাখার সদস্যরা গত 2 সপ্তাহ আগে আমরা প্রিন্সিপাল স্যারের নিকট একটি মেমোরেন্ডাম সাবমিট করেছিলাম, যেটার মধ্যে কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে তুলে ধরেছিলাম আমরা। এবং এখন 2 সপ্তাহ পুরো পূর্ণ হওয়ার পর আমরা কোনো ধরনের কোনো ফলাফল পাইনি, যার ফলে আজকে আমরা একটি প্রতিবাদী কর্মসূচি করেছিলাম এবং তার সাথে একটি নতুন মেমোরেন্ডাম তুলে দিয়েছি স্যারকে। এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অতি শীঘ্রই উনি আমাদের এইসব ডিমান্ডসগুলো পুরো করবেন এবং যদি উনি না করেন, এই ধরনের আমাদের যেগুলি ডিমান্ডস আছে উনি যদি পুরো না করেন, তাহলে আমরা বৃহত্তর প্রতিবাদ করতে বাধ্য হব। ধন্যবাদ। সীমান্ত বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।